আচ্ছা, দেখো, খুব মনোযোগ দিয়ে আমরা দেখবো যে কিভাবে ম্যাথ করলে জটিল বিষয়গুলোকে অনেক সহজে নেওয়া যাবে। সেটা হলো, দেখো, আমরা যেটা বৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, এই বৃত্তের কোন কোন বিষয়গুলো আমরা প্রথমত নিজের আয়ত্ত নিব, তাহলে দেখবে আমরা অনেক সহজভাবে কাজগুলো করতে পারবো। যেমন এখানে বৃত্ত একটা ওয়ার্ড, এর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তোমাকে আগে ধারণা নিতে হবে। যেমন দেখো, এটা বৃত্ত, তাহলে বৃত্ত থাকলে ব্যাসার্ধ, মানে একটা অধ্যায়ের যখন তুমি পুরা বিষয়গুলো একসঙ্গে নিয়ে ম্যাথ করতে যাবে তখন দেখবে তোমার বিরক্ত লাগবে, তুমি বুঝতে পারবে না। কিন্তু এটাকে যদি ভাগ করে করে নিয়ে যদি আমরা কাজ করি না, তাহলে দেখবে অনেক সুবিধা ভাবে এবং সহজভাবে আমরা করতে পারবো, মনেই হবে না একটা জটিল বিষয় সলিউশন করলাম। দেখো, তোমাকে ব্যাসার্ধ সম্পর্কে ধারণা থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কেন্দ্র সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এটা গেল। তাহলে দেখো, ব্যাসার্ধ গেল, কেন্দ্র গেল, এই দুটো জিনিস আমরা চিনব। এখন বৃত্ত থাকলে তার কেন্দ্র থাকবে, আবার কেন্দ্র থাকলে তার ব্যাসার্ধ থাকবে। ওকে, এরপরে দেখো, ঠিক এই যে ব্যাসার্ধ, কেন্দ্র, এরপরে বৃত্তের সমীকরণ সম্পর্কে তোমাকে জানতে হবে। বৃত্তের হলো সমীকরণ। এখন এই যে বৃত্তের সমীকরণ, এখন বৃত্তের কি কি সমীকরণ হতে পারে সে সম্পর্কে তোমার একটা কমন সেন্স থাকতে হবে। সেটা হলো, যেমন দেখো, এইখানে আছে একটা বৃত্ত, x² প্লাস y² ইকুয়াল হলো r², এইটা একটা বৃত্ত। এরপরে দেখো, আরেকটা বৃত্ত আছে x মাইনাস h² প্লাস y মাইনাস k², এখানে একটা বৃত্ত আছে। আবার ইন জেনারেলি বৃত্তের একটা সমীকরণ আছে, দেখো, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে দেখো, এরকম 3টা প্রকৃতির সমীকরণ আমরা পেতে পারি। এখন অবস্থান অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সেই ব্যবস্থাগুলো কি কি দেখো, প্রথমত আমি যদি এই বৃত্তটা বলি, এটা হয়নি, এখানে r² ব্যাসার্ধটা লিখিনি। তাহলে দেখো, আমি যখন কোনো প্রবলেম সলিউশন করতে গিয়ে, সেটা সৃজনশীলে থাকুক অথবা এমসিকিউতে থাকুক, যে কেন্দ্র তুমি দেখতে পাচ্ছ, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট এই সূত্রটা প্রয়োগ করে দেব, x মাইনাস ওয়াই মাইনাস কে ইকুয়াল হলো r²। আর কিছুই নাই, মূল বিন্দুগামী, এটা হবে তখন x² প্লাস y² গেল। এরপরে দেখো, এই যে বৃত্তের একটা সাধারণ সমীকরণ, যদি এইভাবে চিন্তা করি, দেখো অনেক সহজে করতে পারবো আমরা। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণে এরও একটা কেন্দ্র আছে, ইহারও একটা কেন্দ্র আছে, যেই কেন্দ্রটাকে বলি আমরা মাইনাস জি মাইনাস এফ, এবং এর একটা ব্যাসার্ধ আছে আর। এই আরটা কি হয় বলতো, আর জি² প্লাস f² মাইনাস সি। দেখো এটা, অর্থাৎ এইটা গেল একটা প্রথম, মানে প্রাথমিক আলোচনা, পরিচয়। এরপরে এখন এই বৃত্তগুলো দেখো আর কি কি শর্ত পালন করে, সেটা হলো, দেখো, এই যে এই সমগ্র বৃত্ত, দেখো এই বৃত্তটা যদি, এই যে গ্রাফ যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা গ্রাফ, কারণ আমরা হলো, দেখো, লাইনটা কিভাবে নিচ্ছি, একটা লাইনের কি কি রূপ হয়, এই যে লাইন, দেখো, এই লাইন দ্যাট ইজ রেখা। তাহলে তুমি যে রেখা নিয়ে কাজ করেছ, আগে দেখো আমরা কাজ করেছি কি নিয়ে, সরল রেখা। এরপরে কিন্তু পাবো আমরা হলো বক্ররেখা। এই যে বক্ররেখা, এই বক্ররেখাটাই হলো বৃত্ত। তার মানে এই দুটোই কিন্তু রেখা, একটা হলো সোজা, একটা হলো বাঁকানো। ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখো, এই যে চিত্রটা আমি দেখতে পাচ্ছি, তাহলে এই চিত্রের মধ্যে যদি এইরকম একটা রেখা এরকম ছেদ করে ফেলে, তাহলে কি হলো, দেখো, এইটা ধরো এক্স অক্ষে ছেদ করলো, আর এইটা হলো ওয়াই অক্ষে ছেদ করলো। দেখো, এদের ইন্টারসেক্ট পয়েন্ট হলো এ আর হলো বি। তো আমাদের ম্যাথমেটিক্যালি থিম কি বলে, যে দেখো, ও থেকে এ, এটা কোন অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে। তার মানে এই বিন্দুটা হলো এক্স অক্ষের উপরে আছে। এখন ও থেকে এ, এইটার পরিমাণ আমি মনে করলাম এখানে এ দেওয়া আছে। আচ্ছা, ও থেকে বি, এইটার পরিমাণ কত দেওয়া আছে, বি দেওয়া আছে।
আমাদের গ্রাফের একটা নিয়ম আছে, গ্রাফ চিত্র। সেটা হলো কি, দেখো যে মনে করো আমাকে কেউ বললো 2 0 আর 0 3, এটা গ্রাফে তুমি বসাও। গ্রাফে বসায় দেখো এই গ্রাফটা কেমন হতে পারে। এই নলেজ সম্পর্কে ধারণা নিলে তবেই এই রেখাগুলো পড়ে তুমি মজা পাবে। ওকে, তাহলে আমি এখন গ্রাফ করব। এই যে এই গ্রাফ চিত্র নিয়ে নিলাম, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তাহলে ধরো আমি এইটা গ্রাফে ইনপুট করেছি প্রথম অবস্থায়, তাহলে এটা কত আছে 2 আর হলো 0। মনে রাখবে এগুলোকে ক্রমজোর বলা হয়, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় ক্রমজোর আছে মানে ম্যাথমেটিক্যালি হিসাব অনুযায়ী একটা এক্স এর মান আছে আর একটা হলো ওয়াই এর মান আছে। তাহলে প্রথমটা কি এক্স এর মান না, তাহলে এক্স এর হলো এটা ধনাত্মক মান। ওকে, তাহলে আমরা মূল বিন্দু থেকে, মূল বিন্দু কাকে বলে, দুইটি রেখা পরস্পর যেখানে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টটাকে অরিজিন পয়েন্ট অথবা মূল বিন্দু বলা হয়, বুঝছো? তাহলে দেখো আমি এইখান থেকে এইদিকে 1 ঘর 2 ঘর এইখানে আসলাম, বলতো এইখানে এসে আমি ওয়াই এর দিকে আর যেতে পারবো? কারণ ওয়াই এখানে কি আছে, 0 আছে। তাহলে আমি এই স্থানাঙ্কটাকে দিলাম 2 0। এরপরে দেখো 0 3, 0 মানে এক্সটা 0 এই যে মূল বিন্দুতে আছে, তাহলে আমি 3 পর্যন্ত অগ্রসর হব। তাহলে 3 এর দিকে যদি যাই তাহলে 1 2 3 এইরকম জায়গাতে যাব, তাহলে এটা হবে 0 3। তাহলে এই যে এখন যদি আমরা এটা এই রেখাটা নিই, দেখো এই রেখাটা এরকম হবে, তার মানে এটা হলো একটা ছেদাংশ, অর্থাৎ সরল রেখায় আর দুটি রেখাকে ছেদ করলো, তাদের স্থানাঙ্কগুলো কেমন হলো দেখো 2 0 আর হলো 0 3। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দেখো এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে সেই সময় যদি ওয়াই 0 হয় তাহলে গ্রাফটা এক্স অক্ষের উপরে থাকে। তাহলে যদি কোনো গ্রাফ, কোনো রেখা এক্স অক্ষের উপরে থাকে তাহলে এক্স এর পরিমাণ দেওয়া আছে না ওয়াই এর পরিমাণ দেওয়া আছে, কোনটা? এক্স এর পরিমাণ দেওয়া আছে, কারণ ওয়াইটা 0। যদি ওয়াই এর এখানে একটা বিন্দু থাকতো বা 1 2 থাকতো তাহলে এই রেখাটা আর এখানে না, একটু সরে চলে যেত, বুঝতে পেরেছো? তাহলে এইখানে বলা হয় যে দেখো ছেদ করা, এই ছেদ শব্দের অর্থ কেটে যাওয়া, পাস করে চলে যাওয়া, এরকম জিনিস বোঝায়। তাহলে দেখো আমি যদি বলি এ আর বি এরকম করে ছেদ করছে, কোনো কন্ডিশন ছাড়াই ছেদ করে চলে গেল, অর্থাৎ এ বি হলে একটি রেখা, এ বি রেখা এক্স অক্ষেও ছেদ করছে, এ বি রেখা কোথায় ছেদ করছে, ওয়াই অক্ষেও ছেদ করছে। তাহলে দেখো এক্স অক্ষে যদি ছেদ করে কোনো বিন্দু উল্লেখ নাই, সেই ক্ষেত্রে ও এ সমান সমান আমি কি বলতে পারি, এটা এ পরিমাণ। অথবা তুমি যদি মনে করো যে এখানে ও এ এটা কি এক্স আমি নিতে পারি কিনা বলো, তাহলে এইদিকে চিন্তা করো তো, ও বি সমান সমান আমি কি নিতে পারি, ওয়াই নিতে পারি, কেননা ও থেকে বি এই পরিমাণটা কিন্তু ওয়াই। তাহলে এইখানকার স্থানাঙ্কটা কেমন হবে দেখো, এইটুকুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এখন ওয়াই এর কোনো ভ্যালু নাই, মানে আমি কি করলাম এখানে 0 হবে, কারণ এই রেখাটা পরিবর্তন হয়নি, এই রেখা এক্স অক্ষের উপরে আছে। যদি এটা রোটেট করতো, ঘুরে যেত, উপরে উঠে যেত, তাহলে ওয়াই এর পরিমাণ পাওয়া যেত। ইভেন এইখানে যদি আসি তাহলে দেখো এইখানে আবার কি আছে, এইটুকু পরিমাণ শুধু এই যে ওয়াই এর মানটা দেওয়া আছে ওয়াই, তাহলে আমি এখানে কি বললাম ওয়াই আছে, কিন্তু এক্সটা সেখানে কি আছে 0 আছে। তাহলে দেখো এই যে x0 আর কি লিখলাম 0y, তো যেহেতু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরই বারবার কাজ করতে হয়, এই জন্য এইটাকে সহজ করার জন্য এখানে লেখা হয় a0 0b, বা তুমি x0 0y বললেও কোনো সমস্যা নাই কিন্তু, বুঝছো? এর পরবর্তী স্টেপটা কি দেখো, তাহলে এক্স অক্ষে যদি কোনো রেখা ছেদ করে সেখানে কার মান 0 হয়ে যাচ্ছে দেখো, ওয়াই এর মান 0 হচ্ছে। আবার ওয়াই অক্ষে ছেদ করলে কার মান 0 হচ্ছে, এক্স এর মান 0 হয়ে যাচ্ছে। এই জন্য এই এক্স এবং ওয়াই কে ম্যাথমেটিক্সের ভাষায় একটাকে বলা হয় ভুজ আর একটাকে বলা হয় কোটি। অর্থাৎ দেখো এক্স অক্ষে ছেদ করলে কোটির মান 0 হয়। এখন বলো তো, এই যে তুমি বৃত্তটা দেখতে পাচ্ছ, এইরকম একটা বৃত্ত দেখো, এইরকম একটা বৃত্ত আমরা পেয়ে গেলাম, এইটা একটা বৃত্ত। আচ্ছা, তাহলে এইটা যদি একটা পুরা বৃত্ত হয় তাহলে এখানে তো বৃত্তের একটা কেন্দ্র আছে। এবার তোমরা বিবেচনা করো তো এই বৃত্তটা কোন কোন অক্ষে ছেদ করলো, 2 অক্ষে ছেদ করেছে কিনা বলো, এক্স অক্ষেও ছেদ করছে, ওয়াই অক্ষেও ছেদ করেছে। ওকে, এখন প্রশ্ন হলো যদি একটা বৃত্ত এক্স অক্ষে ছেদ করে
সেখানে তো আর তোমাকে তো বলে দিবে না যে এক্স অক্ষে ছেদ করলে সে বৃত্তের সমীকরণ ওয়াই ইকুয়াল 0 হবে, এগুলা বলা থাকবে, তাই এগুলো হাইড করা থাকবে। কিন্তু তোমাকে ভাষা দেখে বুঝতে হবে যেটা এক্স অক্ষে ছেদ করলো তাহলে ওয়াই এর মান কি হবে, 0 হবে, আবার ওয়াই অক্ষে ছেদ করলো তাহলে কি হবে, এক্স এর মান 0 হবে। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা যখন এক্স অক্ষে ছেদ করবে তখন দেখো এক্স অক্ষে ছেদ করলে এই ওয়াই থাকবে না, এই ওয়াই থাকবে না। তাহলে এখানে কতটুকু অংশ থাকলো দেখো, এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল 0, এইটুকু অংশ নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে এখান থেকে যে এক্স এর মানটা পাওয়া যাবে সেইটাই হলো ওই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, সেখানে দেখো এটা কখন সম্ভব, যখন ওয়াই ইকুয়াল 0। তাহলে ওয়াই যদি 0 হয়, এখন এই সমীকরণটার নাম কি, এই সমীকরণটার নাম হলো দ্বিঘাত সমীকরণ। যেই সমীকরণের পাওয়ার যত হয়, বি অ্যাটেনটিভ, যেই সমীকরণের চলরাশির পাওয়ার যত হয় ওই সমীকরণের এক্স এর সর্বোচ্চ ততটা মান পাওয়া যায়, সর্বোচ্চ। তার মানে এখানে পাওয়ার কত আছে, 2 আছে। এখানে এক্স এর ভ্যালু তুমি সর্বোচ্চ কয়টা পাবে, 2টা পাবে। তবে কোন কোন ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল মানও হতে পারে, এই জন্য এখানে সর্বোচ্চ কথা ব্যবহার করলাম। তাহলে এইটা একটা ঘটনা গেল, এই এক্স এর এখান থেকে আমি 2টো মান পেতে পারি। এবার পরেরটা দেখো, এইবার বলতো যদি এই যে এই বৃত্তটা ওয়াই অক্ষে ছেদ করলো, তাহলে ওয়াই অক্ষে ছেদ করলে এখানে কার পরিমাণ এবার 0 হয়ে যাবে, এক্স এর পরিমাণ 0 হবে। তাহলে তুমি এক্সটা কেটে দাও, দেখো এই এক্স কাটো, এই এক্স কেটে দাও, তাহলে তোমার এখানে কতটুকু থাকলো, ওয়াই স্কোয়ার প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়াল হলো 0। তাহলে দেখো এই সমীকরণগুলো কিভাবে আমরা নিতে পারি, তাহলে এইটা হলো ওয়াই এক্স এর পরিমাণ, এটা হলো ওয়াই এর পরিমাণ, তাহলে এখান থেকে তুমি মানগুলো বের করতে পারো। আচ্ছা একটু এখন দেখো এক্স অক্ষকে ছেদ করলো, ওয়াই অক্ষকে ছেদ করলো, এই ছেদাংশের পরিমাণগুলো তুমি পেয়ে গেলে। এরপরে পরবর্তী ঘোষণাগুলো কি হতে পারে, এইটা আর কি কি করতে পারে দেখো, একটা স্পর্শ করে। তাহলে স্পর্শ করা বলতে কি বোঝায় এটা একটু দেখি, তাহলে দেখবে তুমি পুরো অধ্যায়টা সম্পর্কে অনেকগুলো ধারণা পাবে এবং তুমি সহজে করতে পারবে। কিভাবে দেখো, এখন স্পর্শ করা টপিকটা আর একবার বলি তাহলে ভালো লাগবে। এখন দেখো কিভাবে স্পর্শ করলো সেটা একটু দেখি। আমাদের স্পর্শ বিন্দু দেখো, এইখানে ধরো বৃত্ত আছে, দেখো এই বৃত্ত, তাহলে এই বৃত্তটা কিভাবে স্পর্শ করলো দেখো, যেমন এইটা ওয়াই অক্ষে স্পর্শ করলো আর একটা হলো এক্স অক্ষে স্পর্শ করলো। তাহলে ওয়াই এবং এক্স অক্ষের স্পর্শ বিন্দুগুলো কিভাবে আমরা নির্ণয় করব দেখো, এই যে এইখানে হলো কেন্দ্র, আচ্ছা কেন্দ্র, এই কেন্দ্রটাকে কিভাবে নিব দেখো, এই কেন্দ্রটা থেকে এক্স অক্ষে স্পর্শ করলো, কেন্দ্র থেকে হলো ওয়াই অক্ষে স্পর্শ করলো। তাহলে এইখানে আছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটার নাম হলো এইচ আর হলো কে। তাহলে দেখো এই পরিমাণ, তাহলে এখানে যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এক্স থেকে এটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সিএম আর মনে করো সিএন। তাহলে এক্স অক্ষে যদি ছেদ করে, দেখো এক্স অক্ষে স্পর্শ করলে, দেখো এক্স অক্ষে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে বলো দিন, বৃত্তের ব্যাসার্ধ কি সিএম না, তাহলে সিএম যদি হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি সিএম হয়, এখন এই যে সিএম এটা ভুজের পরিমাণ না কোটির পরিমাণ, অবশ্যই কোটির পরিমাণ, তাহলে এটা হলো কোটির পরিমাণ, এই কে হলো কোটি। আবার যদি এটা ওয়াই অক্ষে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষে যখন স্পর্শ করবে, ওয়াই অক্ষে স্পর্শ করলে কি ঘটনা ঘটবে দেখো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের তখন কি হবে বলো, তাহলে এই যে সিএন এটা কি বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর, তাহলে এইটা হবে তখন ভুজ হবে ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের তখন হবে এই যে ভুজ। এই যে স্পর্শ করা, ছেদ করা, এরপরে একই বৃত্ত দেখো আর আর কি কি কাজ করতে পারে, তাহলে আমরা মনে রাখতে পারি যদি এক্স অক্ষে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি, আর ওয়াই অক্ষে যদি স্পর্শ করে
তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ। মানে তোমার বুঝতে যখন প্রবলেম হবে যে কোনো ল্যাঙ্গুয়েজ, তখন আমাদের প্রথম কাজ হবে এদেরকে চিত্রের মাধ্যমে তুমি নিয়ে আসো। এখন তুমি সূত্র পড়ে হুটহাট করে কাজ করতে যাবে, তুমি ধরা খেয়ে যাবে। তোমার বইয়ে লেখা আছে বা যেখানে লেখা আছে এক্স অক্ষকে স্পর্শ করলে বলে বৃত্তের যেটা কোটি হয় সেটা বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে সেটা তোমাকে খাতায় উপস্থাপন করতে হবে যে আমি দেখবো স্পর্শ করলে কিভাবে হয়, গ্রাফটা এর চিত্রটা সঠিকভাবে আসতেছে কিনা। তখন আমরা দেখব যে আসলে যদি এক্স অক্ষে স্পর্শ করে তাহলে এইটা কেন্দ্র, আর তোমরা জানো যে কেন্দ্র থেকে যে কোনো দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে একটা রেখা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র আর ওই রেখার হলো বিন্দু, এটাকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়। আর বৃত্তের এক প্রান্ত থেকে ব্যাসার্ধ দিয়ে গমনকারী অপর প্রান্ত, এটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। অথবা আমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে কি ব্যাস নির্ণয় করতে পারবো না? তাহলে ব্যাসার্ধ নির্ণয় করার পরে যদি তুমি ব্যাস নির্ণয় করো তাহলে 2 দ্বারা গুণ করবে। যদি একটা ব্যাসার্ধ 4 একক হয় তাহলে ব্যাস কত হবে? 8 একক হবে, তাই না? তাহলে এই যে স্পর্শ করা, এগুলো আগে ক্লিয়ার করতে হবে, তবে তুমি প্রত্যেকটা ম্যাথ সম্পর্কে ধারণা পাবে এবং করতে গিয়ে অনেক মজা পাবে। তাহলে এইটা গেল স্পর্শ করা। এখন দেখো ঠিক এই বৃত্তটা আর কি কি ঘটনা ঘটাতে পারে স্পর্শ করা ব্যতীত। তাহলে এখন বৃত্তের আমরা আরো বিশেষ যে টপিকটা আছে সেটা হলো, দেখো এবার একটি বৃত্ত বিভিন্ন বিন্দু দিয়ে গমন করতে পারে, তাহলে গমন করলে তাদের চিত্রগুলো কেমন হয় সেই সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। এইভাবে যদি পার্ট টু পার্ট নাও তাহলে বৃত্তের প্রত্যেকটি ম্যাথ তুমি অনেক সহজে করতে পারবে এবং ফলপ্রসূ হবে, মনের ভিতরে ভালো একটা অনুভূতি জন্মাবে ম্যাথ নিয়ে। এজন্য যারা স্বভাবতই মূল্যকের সূত্র পড়ে যখন ম্যাথ করতে জানে এটা ধরা খাই যাবে, এটা কখনোই সম্ভব না। তোমাকে বুঝে বুঝে কাজ করতে হবে। আর সৃজনশীলের তো প্রত্যেকটা টপিক তো তোমার চিত্র অনুযায়ী আসতে হবে। এরপরে দেখো ঠিক এই যে বৃত্তটা আমরা এখানে পাচ্ছি, এই বৃত্ত, আচ্ছা তাহলে এই বৃত্তটার যে বিশেষ গুণ, তাহলে এই যে কেন্দ্র, এখন দেখো যখন কোনো শর্ত ছাড়া একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো বা সাধারণ সমীকরণ, অথবা একটি বৃত্ত অমুক বিন্দু দিয়ে গমন করলো 2, 3 বিন্দু দিয়ে অথবা 4, 5 বিন্দু দিয়ে, এখানে কি বৃত্ত তোমার একটি বৃত্ত বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা দেখলাম বৃত্তের 3টা রূপ হয়, একটা হলো মূল বিন্দুগামী, আবার কেন্দ্র থাকলে একটা হয়, আর কেন্দ্র যদি না থাকে একটা সার্বজনীন বৃত্তের সমীকরণ আছে, সেইটার নাম হলো, এইরকম একটা বৃত্ত থাকলে এটা নরমালি সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হবে 0, এরকম একটা বৃত্তের সমীকরণ হবে, বুঝছো? তাহলে এই যে এই সমীকরণটা এই সমগ্র বৃত্তের মধ্যে দিয়ে পরিভ্রমণ করবে। এটা করতে গিয়ে কি কি ঘটনা ঘটতে পারে দেখো, যেমন এই বৃত্ত যদি কখনো এই মূল বিন্দুতে এইভাবে গমন করে, দেখো এই যে ইন্টারসেক্ট যদি মূল বিন্দুতে করে, তাহলে তুমি দ্রুত কিভাবে এটা সলিউশন করতে পারবে? এই যে পুরা বৃত্ত যখন মূল বিন্দুতে গমন করবে না, বলতো মূল বিন্দুতে গমন করলে কার মান শূন্য হয়ে যায়? এক্স এরও মান শূন্য হয়, ওয়াই এর মানও শূন্য হয়। তাহলে বলতো এক্স এর মান আর ওয়াই এর মান শূন্য হলে এখানে কি থাকবে? সি। তার মানে আমি আনডাউটলি বলতে পারি সি এর মান হবে এখানে 0, এরকম একটা বিষয়, বুঝতে পেরেছো? এরপরে দেখো স্থানাঙ্ক বিধি অনুসারে এটা যখন আবার এক্স অক্ষে এই পুরা বৃত্তটা, মানে এই বৃত্তের সমীকরণ যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এটা কিন্তু আবার হবে জি স্কোয়ার ইকুয়াল হবে সি, আবার ওয়াই অক্ষ স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল সি হবে। ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এই যে বৃত্ত, একটা বৃত্ত যদি এখানে মূল বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করি তাহলে দেখো কোন কোন জায়গাগুলো দিয়ে এই বৃত্তটা গমন করলো, এই জায়গাগুলো একটু দেখবো আমরা। এই জায়গা, তাহলে আমরা দেখলাম যে এই বৃত্তটা যদি মূল বিন্দুতে গমন করে রেখার ধর্ম অনুসারে এইটি 4টা বিন্দুতে ছেদ করছে কিনা বলো? এক্স অক্ষের 2 প্রান্তে ছেদ করছে। এটা যদি আমরা অক্ষ এরূপ নেই তাহলে দেখো এইটা, তাহলে এক্স অক্ষের 2 প্রান্তে ছেদ করেছে, তারপরে ওয়াই অক্ষের 2 প্রান্তে ছেদ করছে। এখন এই যে ইন্টারসেক্ট পয়েন্টগুলো,
এই পয়েন্ট মনে করলাম এটা 2 3 বিন্দুতে আছে, এইটা মনে করো 2 -3 বিন্দুতে আছে, এটা -2 -3, এইটা আছে দেখো 2 আর ধরো 3 বিন্দুতে আছে, এরকম আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো এই যে 4টা বিন্দুতে, এখন এই 4টা বিন্দু তো আর এখানে থাকলো বা না থাকলো, অথবা একটা বিন্দু থাকলো, এখন যদি একটা বিন্দুও থাকে, যে বলা হলো যে এই বৃত্তটা এই এই বিন্দু দিয়ে গমন করছে, তাহলে বলো তো এই বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে তোমাকে কি এর কাছে আসতে হবে। আসার পরে দেখো এই যে 2 এবং -3 এই মানগুলো এই বৃত্তের সমীকরণে তোমাকে বসাতে হবে। এখন এই বৃত্তের সমীকরণে অজানা যে পদগুলো আছে বা অজানা যে চলকগুলো আছে সেগুলো হলো কি, দেখো এক্স আছে, ওয়াই আছে, এরপরে দেখো জি আছে, এফ আছে, সি আছে। তাহলে আমি কোথায় মানগুলো বসাবো? এগুলো নিয়ে অনেকের সমস্যা হয়। আর সমস্যা অনেকে বোধ করে জি এর জায়গায় এক্স এর মান, এফ এর জায়গায় ওয়াই এর মান, এরকম কাজ করে ফেলে। অর্থাৎ আমরা জি এফ বসাবো না। যদি বিন্দু দিয়ে কেউ গমন করে, এই বিন্দুর স্থানাঙ্কগুলো জি এফ না, এগুলা হলো এক্স আর ওয়াই। অর্থাৎ এই সমগ্র ম্যাথের মধ্যে আমি এক্স এর ভ্যালু বসাবো, ওয়াই এর ভ্যালু বসাবো। বুঝতে পেরেছো? তাহলে যদি এই যেমন এখানে আমি যদি বলি এটা 2 -3 বিন্দু দিয়ে যায় অথবা গমন করে অথবা অতিক্রম করে, তাহলে এই সমীকরণের ভিতরে যেখানে যেখানে এক্স আছে সেখানে আমি 2 বসাবো, আর যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমি -3 বসাবো। বসালে তো একটা রূপ চলে আসবে। তাহলে এইরকম যত বিন্দু দিয়ে গমন করবে ততগুলা বিন্দু এখানে তুমি সেট করবে। এখন বৃত্তের যে সমীকরণ, এটার ধর্ম অনুসারে তোমাকে উত্তরে আসছে। যেমন স্পর্শ করলে কোটি নির্ণয় করা যায়। আবার এই বৃত্তটা, এই যে বৃত্ত, এইটা দেখো এক্স অক্ষে, এক্স অক্ষে স্পর্শ করলে, স্পর্শ করলে যদি এক্স অক্ষে স্পর্শ করে তাহলে এইটা হবে, দেখো যে জি স্কোয়ার ইকুয়াল সি। আর দেখো ওয়াই অক্ষে স্পর্শ করলে, ওয়াই অক্ষে স্পর্শ করলে কি হবে জানো, এফ স্কোয়ার ইকুয়াল সি। অর্থাৎ এটার একটা খুব মজার বিষয় হলো যে বৃত্তের এক অংশ যদি তোমার জানা থাকে না, তাহলে অপর অংশগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি পুরা এক্স এর ঘটনাগুলো যদি পড়ো, এটাকে শুধু উল্টে দিলে ওয়াই এর ঘটনাগুলো পাবে। যদি এক্স এর বেলাতে জি হয় তাহলে ওয়াই এর বেলাতে কি হবে, এফ। তাহলে এই যে জি এফ সি, এগুলো আমরা দ্রুত বের করতে পারি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 12y প্লাস 6 ইকুয়াল 0। এটা ধরো বৃত্তের একটা জেনারেল ইকুয়েশন। তাহলে এই যে জেনারেল ইকুয়েশনটা থেকে আমি জিএফসি অতি সত্বর বের করতে পারি। কারণ এক্স এর সহগের কাছে আমার আছে হলো জি এর মান, আর ওয়াই এর সহগের কাছে আমার কার মান আছে, এফ এর মান আছে। আর যেটা ইনস্ট্যান্ট একবারে কনস্ট্যান্ট মান দেওয়া আছে সেটা হলো কি সি এর মান। তাহলে এই যে জিএফসি যদি আমরা যে কোনো প্রক্রিয়ায় এদের কাছ থেকে নিতে পারি, তবে কিন্তু আমরা এখানে এই ম্যাথগুলো সহজভাবে করতে পারি। বুঝতে পারছো? এই জন্য এই ম্যাথগুলো করতে গিয়ে একবারে যদি সমগ্র জিনিস নিয়ে ম্যাথের মধ্যে প্রবেশ করো তাহলে তুমি মানে বিরক্ত বোধ হয়ে যাবে, ভালোভাবে করতে পারবে না। তাহলে এখান থেকে তোমাকে কি কি নিতে হবে, আমি বৃত্ত নিলাম, বৃত্ত চিনলাম, বৃত্তের কেন্দ্র কেমন হয় সেটা দেখলাম, ব্যাসার্ধ কেমন হয়, আচ্ছা এটা গেল। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে আমি ব্যাস নির্ণয় করতে পারবো। তারপরে বৃত্তের হলো কি বলে, বিন্দু দিয়ে গমন করলে এদের গতি প্রকৃতি কেমন হয়, কোনো শর্ত ছাড়া যদি বৃত্ত থাকে তার সমীকরণ কেমন হবে, মূল বিন্দুতে যে যদি কেউ গমন করে সেই বৃত্তের সমীকরণ কেমন হবে। এরপরে তারপরে ইন জেনারেলি কি হলো, যদি ছেদ করে তাহলে এক্স অক্ষে ছেদ করলে ওয়াই এর মান 0 হবে, ওয়াই অক্ষে ছেদ করলে এক্স এর মান 0 হবে। দেখবে এরই উপরে যদি তুমি কাজ করো অনেকগুলো ম্যাথ তুমি সলিউশন করতে পারবে। এরপরে আবার পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে তার এরপরের যে বিষয়গুলো আসবে সেগুলো হলো, দেখো বৃত্তের অন্তস্থ ভাবে ছেদ করে, বহিস্থ ভাবে, এটা পরবর্তী আলোচনা। তাহলে ফার্স্ট যখন আমি এই বৃত্তের অপারেশনটা শুরু করব, প্রথমত এই অধ্যায় সম্পর্কে পুরা যতটুকু ধারণা আমি যতটুকু সহ্য করতে পারবো প্রথম অবস্থায় সেই বিষয়গুলো তোমাদের নিতে হবে। এরই মধ্যে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, স্পর্শ করা, ছেদ করা, তারপরে বিন্দু দিয়ে গমন করা, এরই উপরে দেখবে তোমার মিনিমাম 60% ম্যাথ হয়ে যাবে। আবার 40% আছে আলাদা টপিক। তাহলে এইভাবে পাঠ করে নিতে পারলে বৃত্তগুলো তোমাদের কাছে সহজ হয়ে যায়। বুঝতে পেরেছ?